লিঙ্কগুলো সব জায়গায় শেয়ার করে দিয়ে তারপরে আমরা লাইভে চলে গিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 11 খানের সোনালী স্মৃতি আজকের ষষ্ঠ পর্বে। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন কলকাতা থেকে ডক্টর মহিতোষ কুমার বিশ্বাস মহাশয়। এছাড়া যুক্ত আছেন বাকরি বহুমুখ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক বাবু রণজিৎ কুমার ঘোষাল। তিনিও যুক্ত হচ্ছেন ইন্ডিয়া থেকে। আমরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন করোনার এই পরিস্থিতিতে। আমরা একটু অপেক্ষা করছি আমাদের লাইভে আস্তে আস্তে দেখে আমাদের দর্শক হচ্ছে। আমরা একটু লিঙ্কগুলো শেয়ার করে আস্তে আস্তে চলে যাব আলোচনায়। আমি স্যার একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের অনেক দর্শক আছেন যারা বুঝতে পারেন না কোথায় গিয়ে দেখবেন। আমি কিছু কিছু জায়গায় একটু লিঙ্কগুলো তাদেরকে দিয়ে দিতে চাই। আমরা দেখছি যে মধ্যে আমাদের দর্শক চলে এসেছেন, 13 জন দর্শক আছেন আমাদের সঙ্গে। এখন আরো ধীরে ধীরে দর্শক যুক্ত হচ্ছেন। তো আমরা প্রতিদিনের শুরুতে পরিচয় পর্বে কথা প্রতিধ্বনিত হচ্ছে। হ্যাঁ, কথা একটু প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের আজকে সমস্যার কারণে অনেকক্ষণ ধরে আমরা এটা চেষ্টা করছি, কিন্তু হয়নি। আমরা শুরুতে একটু ডক্টর মহিতোষ বিশ্বাস, আপনার কাছ থেকে আপনার পরিবার, জন্ম, বেড়ে ওঠা, কর্মজীবন, পরিবার কিছু সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জানতে। প্রথমেই আজকের অনুষ্ঠানের সঞ্চালক তাকে আমার প্রীতির শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তাদেরও আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আমি মহিতোষ বিশ্বাস। আমাদের সঞ্চালক আমার নামের সঙ্গে একটি কুমার যোগ করে দিয়েছেন, কিন্তু আমি কুমার নই, মহিতোষ বিশ্বাস। আমার জন্ম 14ই নভেম্বর 1939, 14th November 1939। বাকরি স্কুলের প্রতিষ্ঠা দিবস 1935। তাহলে আমি বাকরি স্কুলের থেকে মাত্র 4 বছরের ছোট। আমার বয়স এখন 81। শরীর সুস্থ নয়, নানাভাবেই অসুস্থ, মাথা ঘোরে, হাত পা টলে, অর্থাৎ বয়সের বার্ধক্যজনিত যেসব সমস্যা সেগুলো আমার দেখা দিয়েছে। আমার জন্ম বাকরি গ্রামে। বাবা শান্তিরাম বিশ্বাস, মা অনুমতি বিশ্বাস। আমার শিক্ষাস্থল বাকরি স্কুল। বাকরি স্কুলে আমি ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত পড়েছি। তারপরে তো জানেন আপনারা সেখানকার ইতিহাস। তেভাগা আন্দোলন শুরু হলো। তেভাগা আন্দোলনে স্কুল বিপর্যস্ত হয়ে গেল, ভেঙে গেল, মিলিটারিরা দখল করে নিল।
মিলিটারিতে দেখেছি, আমি আমার ছোটবেলায় দেখেছি, আমি অমল সেনের শিষ্য, আমি ছোটবেলায় দেখেছি স্কুলের অবস্থা। ওইসব ছাতুখোররা ওরা ভাত তৈরি করে টিনের চালের পরে বস্তার পরে সেগুলো শুকোতো, তারপর সেগুলো গুঁড়ো করে ছাতু করে খেত। আমার প্রিয় স্কুলের এই দুর্দশা দেখে আমার বড় খারাপ লাগতো। যাই হোক, পরবর্তীকালে যে প্রশ্ন আসবে সেখানে আমি স্কুলের পরিচয় দেব। আমি বলি, ক্লাস 7-8 আমার পড়া হয়নি। 2 বছর 11 খানের মাঠে ঘাটে ঘুরে বেড়িয়ে আড্ডা দিয়ে আমার জীবনটা কেটেছে। তারপরে দেখলাম যে এইভাবে তো জীবনটা কাটালে চলবে না, আমাকে লেখাপড়া শিখতে হবে। আমি 1953 সালে বাংলাদেশ থেকে, তখন বাংলাদেশ নয়, তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান ত্যাগ করে আমি মধ্যগ্রামে চলে যাই আমার দাদার কাছে। যখন পূর্ব পাকিস্তানে ছিলাম তখন উর্দু শিখতে হতো, আলিফ বে পে তে টে সে জিম চে ইত্যাদি উর্দু। মধ্যমগ্রামে গিয়ে আমাকে শিখতে হলো সংস্কৃত, নর নর নরা, নরম নরম নরা ইত্যাদি। অর্থাৎ সিলেবাসের পার্থক্য। আমি 2 বছর পড়িনি, 7-8 কোন স্কুলে পড়িনি, আর ওখানে গিয়ে নতুন সিলেবাস, আমি কি করব বুঝে উঠতে পারছি না। অতই জলের মধ্যে প্রথমে ভেবেছিলাম পাসই করতে পারবো না, কারণ নতুন সিলেবাস, 2 বছর কোন স্কুলে পড়িনি, কি করে পাস করব। কিন্তু মেধার কথা বলছি না, আমার পরিশ্রম এবং নিষ্ঠা ছিল। সেই পরিশ্রম এবং নিষ্ঠার জোরে আমি পাস করলাম, এবং পাস করলাম ফার্স্ট ডিভিশনে, প্রথম বিভাগে। তখনকার দিনে ফার্স্ট ডিভিশনে পাস করা অত সহজ ছিল না। এখন তো রাস্তাঘাটে কত ফার্স্ট ডিভিশন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তখন ফার্স্ট ডিভিশন পেলে তাকে লোকে দেখতে আসতো, তখন কিরকম নম্বর উঠতো তার একটা নমুনা দিচ্ছি। আমার নিজের শিক্ষক নন, কিন্তু তিনি একজন শিক্ষক, বাংলার শিক্ষক, ভালো শিক্ষক, ভালো পড়াতেন। তিনি একদিন আমাদের কাছে গল্প করলেন যে আমার এক প্রিয় ছাত্র এত ভালো বাংলা লেখে, ওর মতো ভালো বাংলা লিখতে আমি কাউকে দেখিনি। ওকে আমি 100-র মধ্যে 42 দিয়েছি, ভাবুন, 100-র মধ্যে 42, এবং বলছে এইটা আমার হাইয়েস্ট নম্বর, এত নম্বর আমার হাতে খুব পাই, কি বলবো বলুন। যাই হোক, ফার্স্ট ডিভিশনে পাস করলাম 1955 সালে। 1957 সালে আমি সিটি কলেজ থেকে আইএ পাস করলাম, সেটাও ফার্স্ট ডিভিশন। এরপরে তখনকার দিনে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কলেজ ছিল প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ থেকে আমি বাংলায় অনার্স নিয়ে পাস করলাম বিএ। তারপরে বিএ পাস করার পরে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় এমএতে ভর্তি হলাম বাংলা নিয়ে, সেখানেও পাস করলাম, ভালোভাবে পাস করলাম, হাই সেকেন্ড ক্লাস করলাম। এরপরে 1981 সালে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলাম, ডক্টরেট। আমার একটা শোনা কথা আপনাদের বলছি, আমি সত্যি মিথ্যে জানি না। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 11 খান অঞ্চলের অনেকেই ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, কিন্তু আমি শুনেছি 11 খান অঞ্চল থেকে আমি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। এটা সত্যি মিথ্যে জানি না, আমাকে 11 খানেরই একজন শ্রদ্ধেয় মানুষ তিনি আমাকে এই কথা বলেছেন। তারপরে আমি মেদিনীপুর কলেজে 2 বছর ওখানে অধ্যাপনা করেছি। তারপরে চলে এলাম বিশ্ববিখ্যাত কলেজ বেলুড় রামকৃষ্ণ মিশনের কলেজ, সেখানে
আমি অধ্যাপনার জন্য চাকরি পেলাম। ওখানে আমি ডিপার্টমেন্টাল হেড, বিভাগীয় প্রধান এবং লিডার এই পদে আমি 33 বছর ওখানে পড়িয়েছি সুনামের সঙ্গে। এখনো বেলুড় মঠের কোনো উৎসব হলে, অনুষ্ঠান হলে আমাকে তারা নিমন্ত্রণ করেন, আমি সেখানে যাই। সেখানে আমার একটা প্রতিষ্ঠা আছে। 33 বছর ওখানে পড়ানোর পর 1999-এ আমি অবসর গ্রহণ করলাম। অবসর গ্রহণ করে আমি 12খানা বই লিখেছি, বিভিন্ন বিষয়ে 12খানা বই লিখেছি। এবং আমার বই কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে পুরস্কার দিয়েছে, ত্রিপুরা সরকার আমাকে পুরস্কার দিয়েছে। যা হোক, এসব কথা হয়তো আমাদের সঞ্চালক মশাই পরে আবার আনতে পারে। এই হলো আমার ব্যক্তিগত পরিচয়। এবার আমার পারিবারিক পরিচয় একটু দিই। আমার স্ত্রী শ্রীমতী রেখা ভট্টাচার্য বিশ্বাস, MA BEd, শিক্ষকতা করতেন, রিটায়ার করেছেন। আমার ছেলে অভিষেক বিশ্বাস, ডাক্তার, MBBS MD। আমার মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। মোটামুটি আমাকে সঞ্চালক মশাই তো বলেছেন সংক্ষেপে বলতে হবে। আমি একটু আবেগপ্রবণ, ইমোশনাল। আমার ইমোশনটাই, আবেগটা বেড়ে গেলে আমি সীমা রাখতে পারি না। সঞ্চালক মশাইকে অনুরোধ আমাকে থামিয়ে দেবেন। আমি এই পর্যন্তই আপনি আপনার সংক্ষেপে। স্যার, আপনার কথা শোনার জন্যই আমরা আছি, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বলুন। আর কিছু তো বলার নেই, এই তোমার পারিবারিক পরিচয়। এখন আমি আজকে যে প্রশ্নগুলো দেখলাম, সেখানে আমার অবস্থান কি সেটা জানানো হচ্ছে। তবু আমি বলি, আমি এখন থাকি মধ্যমগ্রামে, মধ্যমগ্রাম স্টেশনের কাছে, মধ্যমগ্রাম স্টেশন, সেখানে থাকি। এবং এখন তো করোনা পিরিয়ড চলছে, ঘরে বসে আছি। কিন্তু আমি নিশ্চয় বসে থাকিনি। আমার শরীর দারুণ অসুস্থ, মাথা ঘোরে, মাথার যন্ত্রণা আছে, কিন্তু তারই মধ্যে আমি লেখা বন্ধ করিনি। মাত্র 1 মাস 18 দিনে আমি 451 পাতার একটা বই লিখেছি। দিন এলো, দিন গেল, আত্মজীবনীমূলক উপন্যাস। আমার যে কোনো বই বেরোলে আমি বাকি স্কুলে পাঠাই। 11খানের যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে, স্কুল বা ক্লাব, সেখানে আমি আমার বই পাঠাই। এই বইটা লেখা শেষ করেছি, পাবলিশারের কাছে শিগগিরই দেব, বইটা প্রকাশিত হবে। এবং প্রকাশিত হলে নিশ্চয়ই বাকি স্কুলে পাঠাবো, গোখলা স্কুলে পাঠাবো, বা আরো যেসব প্রতিষ্ঠান আছে সেখানে পাঠাবো। আপনারা যদি পড়তে চান পড়ে দেখবেন। যাই হোক, আরো অনেক কথা পরে আসবে। আপাতত এইটুকু দিয়েই আমার ব্যক্তিগত পরিচয় শেষ করছি। বাড়াতে গেলে তো বাড়ানো যাবে, অনেক কথা বলা যাবে, কিন্তু না, আমি আমার পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করে থাকলাম। নমস্কার, বলুন। অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের আরেকজন অতিথি বাবু রঞ্জিত কুমার ঘোষাল মহাশয়ের কাছ থেকেও ঠিক একই প্রশ্নের একটু, আপনার পরিচয় যদিও সবাই জানি, তারপরও আজকের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন, সংক্ষিপ্ত ভাবে আপনার পরিচয় দিয়ে তারপরে মানে আমাকে পর মনে করা হচ্ছে। রঞ্জিত বাবুর পরিচয় সবাই জানেন, আমি 11খানের ছেলে না, 11খানের মানুষ আমার পরিচয় জানেন। আপনাকে স্যার একটু করিনি, কিন্তু আপনি এত আগে এখান থেকে গিয়েছেন, আপনার নামটাই সবাই জানতো, কিন্তু বিস্তারিত সবাই জানতেন না। আমাদের 81 বছর বয়স, বাকি স্কুলের ছোট ভাই, 4 বছরের ছোট। এই জন্য আমি বলছি। আর রণজিৎ বাবু তো সম্প্রতি গিয়েছেন, উনি আমাদেরও শিক্ষক ছিলেন, এখানেই ছিলেন, সেই দিক থেকে উনাকে একটু বেশি চিনেন। এসব কথা রঞ্জিত বাবুর কাছে শুনি। রঞ্জিত বাবু বলুন, বলো। ঠিক আছে স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন?
রঞ্জিত বলো, তোমার কথা শোনার জন্য অপেক্ষা করে আছি। দর্শক মন্ডলী, আমাদের রণজিৎ বাবুর ওখানে নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা, উনি ভাবে উঠেছেন নেটওয়ার্কের জন্য। যদি এতক্ষণ আমরা ভালোই ছিলাম, হঠাৎ করে বুঝতে পারছি না। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। না বাপ্পা কিছু হ্যালো। হ্যালো হ্যাঁ স্যার, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি তো কোনো কথাই শুনতে পাচ্ছি না। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। সব কথা কেটে কেটে যাচ্ছে, রিবাউন্ড হচ্ছে। আপনার কথা ঠিকঠাক মতো আসছে, আপনি বলেন। কিন্তু আমি তোমাদের কথা বুঝতে না পারলে, শুনতে না পারলে আমি উত্তর দেবোটা কি? আমি কি বলবো? আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয়? হ্যাঁ, আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার শিক্ষা জীবন, পরিবার। আমার জন্মস্থান বাকড়ি। আমার জন্ম নিয়ে দুটো ডেট হয়, ইংরেজি আর বাংলা তারিখ। দুটো তারিখ আমার, যেমন অ্যাকচুয়ালি আমার জন্ম তারিখ হচ্ছে 1357 সাল 23শে ভাদ্র রবিবার। আর স্কুলে যেটা দিয়েছে সেটা হলো 3 বছর দিয়েছে, বুঝছেন? যাই হোক, আমার অ্যাকচুয়াল বয়স হবে এখন 2 মাস কম, 70 বছর। আমার বাবার নাম দয়াল চন্দ্র ঘোষাল। আমি তার জ্যেষ্ঠ পুত্র। আমি 1-3-79 সালে বাঁকুড়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি। এখানে পল্টন ডাক্তার প্রশ্ন রেখেছে যে আমি এত স্কুল থাকতে কেন বাঁকুড়ি। যখন স্কুলের ছাত্র ছিলাম তখন রচনা লিখতে হতো জীবনের লক্ষ্য। যে আমি যদি লেখাপড়া শিখতে পারি তাহলে এই বাঁকুড়ি স্কুল থেকে আর ভগবানের আশীর্বাদ যে স্কুলের আমি ছাত্র ছিলাম আমি তাদের সাথে, তাদের ছাত্র হয়ে তাদের সাথে আমি শিক্ষক এবং আমার গুরুজনদের কাছে, শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ যে আমি তাদের সাথে কাজ করতে পেরেছি। এটা মানব, আমার জীবনের লক্ষ্য ছিল শিক্ষকতা করার।
আমার সেই আশাটা পূর্ণ হয়েছিল। আমার কথা কি শোনা যাচ্ছে একটু? শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে যাও। আচ্ছা, আমি দীর্ঘ 34 বছর শিক্ষকতা করার পরে আমি 1913 সালে রিটায়ার করেছি। আমি বর্তমানে ভারতের গাইঘাটা থানার আমি কালীতলায় বসবাস করি। এখানে জীবনটা আমার বেকার জীবন। এখন এই বয়সে কিছু করার নেই। অবসর সময়টুকু আমি একটু লেখালেখি করি, একটু পাগলামি করি। আমার খুব ছোটবেলা থেকে শখ ছিল, কিন্তু লেখালেখি করার ইচ্ছা ছিল। এটা অনেকে হয়তো পাগলামি বলতে পারে, কিন্তু আমি এটা আমার খাতায় শুধু লিপিবদ্ধ করে রেখেছি। আমি মানুষের সামনে ওই আজকের যিনি উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্যার বাবু মৈতোষ কুমার বিশ্বাস, উনি যখন চাকরি স্কুলে গেছিলেন প্রথম, তখন তাকে উদ্দেশ্য করে আমি একটা কবিতা লিখেছিলাম। আমি সেই কবিতাটা যদি আপনারা অনুমতি দেন আমি আজকে আরেকটু পাঠ করি। কবিতাটা হলো, ওগো আমার গায়ের মানুষ, আসবে তুমি ফিরে, সেই আশাতে পথ চলছি দীঘল বরফ ধরি, বোধোদয়ে নাম শুনে আর পড়ে তোমার লেখা, দিন গুনেছি পেতে তোমার দেখা, বাড়িতে বাড়ি আসবে সখা এই বিটপি তলে, মিলন মেলা করবো হেতা সবাই দেখলে, ধুলো কাদা ঢ্যাপ শালুকের আমাদের এই গায়ে, সবাই তোমায় ডাকছে সদা আয়রে ফিরে আয়, নতুন মাঠ গোচর মাঠ আর ওই না শ্মশান ঘাট, শাপলা শালুক করছে নতুন পাঠ, এরই জলে ফলে তোমার শাখা খানি, অন্য আসবে ওগো শাখা তাই তো মোরা জানি, পায়ে পায়ে পথের সৃষ্টি শেখালো যে গান, মা মাটি এক মায়া জানের সেই তো মাটি, মা মাটির স্মরণ করি হাজার কর্ম থাকে, আসতে তুমি ভুলো না কো মাকে, আসবে তুমি ওগো সখা মিলবো তোমার সনে, বীর ভাসানের এই আকুতি রেখো তোমার মনে। এইটা আমি একটা কপি দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারি, হাতে লেখা ছিল তো, তখন তো ওই টাইপ করা কম্পিউটার ব্যবস্থা ছিল না, যে কারণে আমি হাত দিতে পারিনি ওনাকে, কিন্তু আমি এটাকে সঞ্চয় করে রেখেছি। আজকে আমি ভাগ্যবান যে সেই আমি সামনে পেয়েছি, তার সামনে কবিতাটা আমি আবৃত্তি করেছি। আশীর্বাদ করবেন যেন আমি একটু লেখালেখি করতে পারি। আমার লেখার শখ ছিল অনেক ছোটবেলা থেকে। আমি যখন মুক্তিযুদ্ধে ছিলাম 1971 সালে, আমি বহরমপুরের মুর্শিদাবাদের রামপুর ক্যাম্পে ছিলাম। সেখানে থেকে আমার প্রথম কবিতা লেখা শুরু, এবং সেইটা একটা দেশাত্মবোধক গান বা দেশাত্মবোধক কবিতা। আমার ওই 300 মানুষ ছিলাম, আমরা ট্রেনিং আমি একটা কবিতা লিখেছিলাম। সে কবিতাটা আমার ছেড়েছি আমার কাছে, আপনাকে একটু আজকে
আপনি কাইন্ডলি একটু বের হয়ে গিয়ে আবার ঢোকেন, কারণ আপনার কথাগুলো বেশি হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না। আপনি এখান থেকে বের হয়ে গিয়ে আবার একটু ইয়ে করেন, দেখি হয় কিনা। ততক্ষণে আমরা স্যারের কাছ থেকে একটা কথা শুনি। আপনি লিঙ্ক থেকে বের হয়ে গিয়ে আরেকটা, বাবা আমি আসলে আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, অনেক বলার। আমরা স্যারকে আবারও যুক্ত করব। ততক্ষণে আমরা শুনি। স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো আপনার স্কুল জীবনের স্মৃতি সম্পর্কে। স্কুল জীবনের স্মৃতি সম্পর্কে 11 মিনিট। জীবনের স্মৃতি, স্মৃতি মানে স্মরণ করে রাখা। কিভাবে শুরু হয়েছিল বা আপনারা কিভাবে ক্লাস করতে, কোন শিক্ষক কারা কারা ছিলেন, আসলে ক্লাসটা কেমন হতো বাকি স্কুলে, এই সম্পর্কিত, বা আপনাদের বন্ধু বান্ধব কারা ছিল, তখন ক্লাসের ধরন কেমন ছিল, ক্লাস বুঝতে এরকম ধরনের কিছু জানতে চাই। স্কুল জীবনের স্মৃতি, আমার তো স্কুল জীবনের স্মৃতি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত। এর মধ্যে আমি কতটুকু কি বলবো, তবুও বলি। আমার স্কুল জীবনের স্মৃতিকে আমি দুটো ভাগে ভাগ করি। এই সুযোগটা একটা হচ্ছে একাডেমিক, আমার হলো একটা হচ্ছে একাডেমিক, আর একটা হচ্ছে ব্যবহারগত। একাডেমিক স্মৃতির কথা একটু বলি। আমাদের সময় হেডমাস্টার ছিলেন, এখন এরা এদের চিনবেন কিনা জানি না, আমাদের সময় হেডমাস্টার ছিলেন নগেন্দ্রনাথ সেনগুপ্ত, ব্রাহ্ম সমাজের নেতা। ব্রাহ্মরাই তো বাঁকুড়া স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সহকারী হেডমাস্টার ছিলেন সুরেশচন্দ্র সরকার। আর আমাদের বাঁকুড়ির 11 খানের শিক্ষকেরা কমলবাবু ছিলেন, রাজেন বাবু ছিলেন, বিপিন বাবু ছিলেন, জীবন গুপ্ত মশাই ছিলেন। এদের কাছে আমি পড়েছি। এখন একাডেমিক স্মৃতি বলতে বলবো, একটা প্রচন্ড ভয় ছিল স্কুলে আমার। আগে স্কুল বাড়িটার একটু পরিচয় দিয়ে নিই। বটগাছের মাঝখানে ওখানে ছিল লাইব্রেরি, অফিস ঘর, আর এপাশে টিনের ঘর, যেখানে 6 থেকে ক্লাস শুরু হবে। আর ওপাশে ছিল একটা খড়ের ঘর, যে খড়ের ঘরে আমার প্রাইমারি স্কুল আমি পড়েছি, যেখানে শনিবারে শনিবারে গোবর দিয়ে লেপ দিতাম, ঘর দৌড় পরিষ্কার করতাম, এবং ভাবতাম কবে গিয়ে ওই টিনের ঘরে উঠতে পারবো। প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতাম। বাঁকুড়া স্কুলে যতদিন ছিলাম কোনদিন আমি সেকেন্ড হইনি, ফার্স্ট হয়েছি। তবে প্রতি বছর যখন রেজাল্ট আউট হতো তখন চিন্তায় পড়তাম, ফার্স্ট হতে পারবো তো? আমি জানি আমি ফার্স্ট হতে পারবো, কিন্তু তবু মনের মধ্যে উদ্বেগ থাকতো। হেডমাস্টার নগেন সেনগুপ্ত মশাই তার সেই যে খাতা নিয়ে, রেজাল্টের খাতা নিয়ে সামনে থাকতেন, আর পেছনে থাকতেন সহকারী মাস্টার মশাইরা। তারা সব এক এক ক্লাসে গিয়ে ঘোষণা করতেন, প্রথমে ক্লাস 10, 9, 8 এইভাবে। আর ওদিকে তো আমার বুকের মধ্যে ধূপ ফুকানি, কি জানি কি হবে, ফার্স্ট হতে পারবো তো? বন্ধু বান্ধব যারা ছিল সঙ্গে, তাদের নাম এখন আমার মনে নেই, তারা বলতো মোহিত সে তো ভাবছিস কেন, তুই তো আমাদের ফার্স্ট হয়, তুই ফার্স্ট হবি। এবং ফার্স্ট হতাম। ছোটবেলা থেকেই কবিতা লিখতাম। দিনে 5টা 6টা করে কবিতা না লিখলে রাত্রে ঘুম হতো না। সেসব কবিতা কোথায় এখন হারিয়ে গেছে। দুটো কবিতার
আংশিক মনে আছে। একটু বলি, গ্রামে রথ হতো। আমাদের গ্রামের ঠাকুর বাড়ি ছিল, সেই ঠাকুর বাড়ির কমল মুখোপাধ্যায় তিনি সেই রথ পরিচালনা করতেন। তিনি দুর্গাপূজাও করতেন। ছোট হয়ে যাচ্ছে। একদিন রথের দিন রথ বসেছে বাকরি স্কুলে। আমি একটা রথ নিয়ে কবিতা লিখলাম, 2-4 লাইন মনে আছে, সেটা বলছি। প্রথমেই বলি, কবিতাটা নিয়ে কমল ঠাকুর মশাইকে দেখালাম। উনি বলেন, তো বেশ লিখেছিস কবিতাটা, এক কাজ কর, লাল কালি দিয়ে ওটাকে বড় বড় করে লিখে রথের গায়ে সেজে দেখ, যারা দেখতে আসবে রথ তারা দেখবে, পড়বে কবিতাটা। আমি লাল কালি দিয়ে বড় বড় করে সেই কবিতাটা রথের গায়ে লিখে চাপিয়ে দিলাম। রথ এসেছে, রথ এসেছে, রথ এসেছে রে, রথ রথ রথ, আষাঢ় মাসে আষাঢ় খেয়ে চিনে চলবে পথ, রথ রথ রথ। এটা আমার ক্লাস 5-এ পড়ি যখন, তখনকার উনি খুব সন্তুষ্ট হলেন। মানে এরকম কবিতা প্রত্যেকবার লিখে রথের গায়ে তুই নামিয়ে দিস। এরপরে বললাম প্রত্যেক দিন আর 500 করে কবিতা লিখি। এখন যে কবিতাটার কথা বলবো সেটা আমার ক্লাস 6-এ লেখা। কবিতাটির নাম বসন্ত। সেই বসন্ত এখন 11খানে আছে কিনা আমি জানি না, কিন্তু সেই কবিতাটা আমি লিখেছি। তারও 2-4 লাইন মনে আছে, একটুখানি আপনাদের পড়ে শোনাচ্ছি। বসন্ত কি আবার এলো রে, গাছে গাছে উঠলো ডাকি, দোয়েল কোয়েল হাজার পাখি, চন্দনা পিক বন্দনা গায়, নতুন বলে পালন করে। বসন্ত কি আবার এলো রে, নবীন বধূ কলসি কাকে, ঘুমটা ফাঁকে চমকে ওঠে রে। বসন্ত কি আবার এলো রে, বসন্তের বন্দনা। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার এই কবিতাটি পড়েছিলেন আমার এক পাড়াতো দাদা, নাম বলবো না, নাম বললে চিনে ফেলবেন না। দাদা কবিতাটি পড়ে বললেন, বেশ তো লিখেছিস রে, তবে নবীন বধূ বসন্তকালে কোকিলের ডাক শুনে ঘুমটা পাকে চমকে ওঠে, এটা তুই জানলি কি করে রে? তুই তো ছেলে মানুষ, এসব বোধ তোর লক্ষ্য করে। তবে কবিরা একটু পাকা হয়, আর তুইও তো কই, তুই অল্প বয়সে একটু পেকে গেছিস। কি বলবো বলুন? দাদা বললো আমি একটু পেকে গেছি, আর সত্যিই আমি অল্প বয়সে একটু পেকে গেছি। আর তা না হলে আমি এতগুলো কবিতা, এতগুলো গল্প, উপন্যাস আমি কি করে লিখলাম? আমার হাতের পাশেই রয়েছে আমার একটি কবিতার বই। যদি সঞ্চালক মহাশয় অনুবাদ আমাকে আমাকে যদি ক্ষমা করে আমাকে প্রার্থনা আবার পূরণ করেন, তাহলে একটা কবিতা না হয় আমি পড়ে শোনাবো। আমার ছোট ভাই রঞ্জিত ঘোষ অবশ্যই আমাদের জন্য বড় পাওয়া, সেটা শেষের দিকে সময় বুঝে দেবো। আমি একটা কবিতা, এই যে আমার প্রকাশিত কবিতার বই, আরো বই আছে আমার, যা হোক সেটা পরের কথা। দাদা আমাকে এই প্রশ্ন করলেন যে নবীন বধূ ঘুমটা ফাঁকে বসন্তকালে কোকিলের ডাক শুনে চমকে ওঠে, এটা তুই জানলি কি করে? বড় পাকা হয়েছিস না? কবিরা তো একটু পাকা হয়, তুইও পাকা হয়েছিস। আমি আবারও বলি, একটু পাকা যদি না হতাম তাহলে এত লেখা আমি কি করে লিখতাম? লেখকটা একটু পাকাই হয়। তো কবিতাটা আমি পরে শোনাবো, এখন ঠিক আছে, কবিতাটা শেষে শোনাবো। ঠিক আমার আছে, কথাগুলো আগে বলি। আমার কথা বড়, কবিতা বড় তোমাদের কাছে? এখন আমার কথা তোমাদের কাছে বড়, আমি কথা শোনাবো। ঠিক আছে, আপনি যেভাবে ভালো মনে করেন। ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গায় আমি ভ্রমণ করেছি। হিমালয়ের পার্বত্য অঞ্চল, সেখানে গেছি। কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, এসব দুর্গম জায়গায় তীর্থক্ষেত্রে আমি ভ্রমণ করেছি। আমি গেছি যমুনোত্রী,
যেখান থেকে যমুনার উৎপত্তি হয়েছে, গঙ্গোত্রী, গোমুখ, এসব জায়গায় মেয়েছি। গোমুখ, যেখানে গঙ্গা আমার সামনে আর 20-25 হাত দূরে সামনে থেকে গঙ্গা বেরিয়ে আসছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, এসব আমি দেখেছি। কিন্তু এসব সৌন্দর্যের কোনো তুলনা হয় না, অসামান্য সেসব সুন্দর। আমি দক্ষিণ ভারতে গিয়েছি, আদিগন্ত সমুদ্র, নীল সমুদ্র, সে নীল সমুদ্র আমি দেখেছি। আমি শাম মরুভূমি দেখেছি, মধ্য ভারতের দুর্গ দেখেছি, অনেক কিছু দেখেছি। কিন্তু এসব দেখা সত্ত্বেও এই অপূর্ব সৌন্দর্যের মাঝখানে আমি বলবো আমার 11 খানের সৌন্দর্য আমি আজও ভুলিনি। বাকরি স্কুল আমার হাতে খড়ি দিয়েছে শিক্ষা জগতে। বাকরি স্কুলে শিক্ষা দিয়ে শুরু হয়েছে, আমার হাতে খড়ি হয়েছে বাকরি স্কুলে। আর আমার সৌন্দর্য দেখা, সৌন্দর্যের হাতে খড়ি হয়েছে 11 খানে। 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6টা ঋতু, এই 6টা ঋতুর স্পষ্ট বিভাজন আমি দেখেছি 11 খানে। 11 খানের যে সৌন্দর্য আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে, গ্রীষ্ম কেমন, বর্ষা কেমন, শীত কেমন, আলাদা আলাদা করে চিনতে পারি। এখানে আমরা চিনতে পারি না কোনটা বর্ষা কোনটা গ্রীষ্ম। কিন্তু 11 খান আমাকে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে, প্রকৃতিকে আমাকে প্রকৃতিকে চিনতে শিখিয়েছে। তাই আমি বলবো বাকরি স্কুল আমার শিক্ষার হাতে খড়ি দিয়েছে, আর আমার জন্মভূমি 11 খান আমাকে প্রকৃতিকে চিনিয়েছে, প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে। এই প্রশ্নের আর কি বা উত্তর দেব? অনেক ধন্যবাদ স্যার। না, আমার বক্তব্য শেষ হয়নি, ভুল করেছি। হ্যাঁ। আমি আগেই বলেছি যে আমার দুটো অভিজ্ঞতা, একটা হচ্ছে একাডেমিক শিক্ষাগত অভিজ্ঞতা, আর একটা হচ্ছে বাস্তবের অভিজ্ঞতা। এবার সেই বাস্তবের অভিজ্ঞতা কথা, আচ্ছা অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করি, বাকরি স্কুলের বট গাছ দুটো কেমন আছে বলো তো? বট গাছ দুটো আছে, কিন্তু তোমরা কিছুটা বয়সের ছাপ। তোমরা বট গাছটাকে বলো বট গাছ, আমি বট গাছ বলি না, ওটা 11 খানের অভিভাবক। ছায়া দিয়ে, মায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বাকরি তো 11 খানকে ও ঘিরে রেখেছে। আমার ঠাকুরদার মতো প্রপিতামহ 11 খানের একটা সম্পদ হচ্ছে বাকরি স্কুলের, বাকরি গ্রামের ওই দুটি বট গাছ। এবার আমি ওই বট গাছটা নিয়েই কথা বলি। আমি যতদূর মনে হচ্ছে 1913 আমি বাংলাদেশে গিয়েছিলাম, তখন ওই বাংলাদেশের তলায়, বট গাছের তলায় আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমি সম্বর্ধনা নেব কি, আমি এটা করবো কি, আমি অপলক চোখে আমার অতি প্রিয় বট গাছ দুটোর দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর, শীতকালে পাতা ঝরে যায়, সেই পাতা স্কুলের মাঠে জমে, সেই পাতায় আগুন ধরিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলে ওঠে। আবার কিছুদিন পরেই দেখা যায় সেই বট গাছ পাতায় পাতায় ভরে গিয়েছে। কি অপরূপ সে সৌন্দর্য, এই সৌন্দর্য আমি আজও বুঝতে পারি না। সেই জন্য বলি বট গাছ শুধু বট গাছ নয়, বট গাছ 11 খানের রক্ষক। স্নেহ প্রেম মায়া মমতা দিয়ে এই 11 খানকে ঘিরে রেখেছে ওই দুটি বট গাছ। এই বট গাছ আমার 81 বছর বয়স। আমি ছোটবেলায় যেমন দেখেছি 11 খানে আমার বয়সের থেকে আরো অনেক বেশি বয়সের আছে, তারাও যেমন দেখেছে। আজকে আমাদের রঞ্জিত ঘোষালও বোধহয় একই দেখছে, বাপ্পা বোধহয় একই দেখছে। এই বট গাছের অক্ষয়ের পরমায়ু, কবে এর জন্ম কবে এর মৃত্যু হবে কেউ বুঝতে পারে। এই বট গাছ দুটোকে আমি প্রণাম জানাই। এখন এই যে দুটো বট গাছ, ওপাশে ছোট বট গাছ, এপাশে বড় বট গাছ, এই বড় বট গাছের একটা স্মৃতির কথা। আমি বোধহয় তখন ক্লাস 3-4 পড়ি, টিফিন পিরিয়ড, মাস্টারমশাইরা সবাই অফিস ঘরে অপেক্ষা করছেন, বসে আছেন, আর আমরা ছোট বাচ্চারা ওই বট গাছের তলায়
এইরকম করে গুলি খেলছি, এইরকম করে আছাড় খেয়ে পড়তাম, আমার কনুইয়ে দাগ আছে, এইসব খেলা, বন্ধু বান্ধবরা মিলে এইসব খেলা, কেউ আবার গোল্লা ছুট খেলছি, এইসব। হঠাৎ 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 শুনি বট গাছের মধ্যে, বড় বট গাছটার মধ্যে ক্র্যাক 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 করে একটা শব্দ। বট গাছে রয়েছে একটা হিংস্র কেউটে সাপ। এক পক্ষী মাথা কোলের থেকে তার শাবকটিকে তুলে নিয়ে এসেছে বট গাছ। পক্ষী মাথা তীব্র আর্তনাদ করছে ক্র্যাক ক্র্যাক করে। আমরা তো ভয় পেয়ে গেলাম, মাস্টাররা ছুটে এলেন, কি হলো? খোঁজ নিয়ে জানা গেল ওই কেউটে সাপটি, ওই বিষাক্ত কেউটে সাপটি ওই পক্ষী মাথার কোলের থেকে তার শাবকটিকে নিয়ে এসেছে। আর সেই তীব্র আর্তনাদ, আমি ক্র্যাক ক্র্যাক একটা ক্র্যাক ক্র্যাক শব্দ করে আমি সেটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা কি করব? আমাদের প্রিয় খেলার মাঠ, এখানে খেলতে পারবো না। ওই সাপটি, হিংস্র সাপটি, বিষধর হিংস্র সাপটি যদি পাখির ছানাকে নিয়ে আসতে পারে তার কোলের থেকে, তার মায়ের কোলের থেকে, তাহলে তো আমাদেরও কামড়াতে পারে। মাস্টারমশাইরা আমরা সব ভয় পেয়ে গেলাম, কি করবো এখন? তোমরা বাকরির বড় পিঠে চেনো? বড় পিঠে স্কুলের মাঠের এই পাশে বড় পিঠে, আমাদের সময় একটা পিঠে ছিল, ওটার নাম ছিল বড় পিঠে। ওই বড় পিঠেতে থাকতো এক ম্যাজিশিয়ান, জানো নাম শুনেছো? সন্ন্যাসী ম্যাজিশিয়ান, সন্ন্যাসী সন্ন্যাসী ম্যাজিশিয়ান, পাগড়াই চেহারা সন্ন্যাসী ম্যাজিশিয়ানকে খবর দেওয়া হলো, ম্যাজিক জানালো, চমৎকার ম্যাজিক জানতো। ও নিয়ে আসলো একটা চবক। চবক চেনো? ছোটবেলায় চবক দিয়ে মাছ ধরে, ফুলকুচি। হ্যাঁ, সেই চবক নিয়ে এলো। চবক নিয়ে খুঁজে খুঁজে ঠিক হিংস্র সাপটাকে বার করলো, করে চবক দিয়ে তাকে মারলো। চবকবিদ্ধ হয়েও সাপের সে কি গর্জন, প্রচন্ড গর্জন সাপের, সে গর্জন আজও আমি বলতে পারি না। এইভাবে সেই সাপটাকে মারা হলো। আরেকটা কথা বলি, বাকরি স্কুলের লাইব্রেরি, ওই যে অফিস ঘর, ওই অফিস ঘরে ছিল লাইব্রেরি। লাইব্রেরিয়ান ছিলেন কমল বিশ্বাস। আমার পাঠ্য যতখানি সম্ভব লাইব্রেরির সমস্ত বইগুলো আমি পড়ে ফেলেছি, এবং লাইব্রেরিটা ছিল আমার অত্যন্ত প্রিয়। মাঝে মাঝে লাইব্রেরিয়ান কমলবাবুর সঙ্গে আমার কম্পিটিশন হতো, নতুন বই এলে কে পড়বেন আগে, আর পড়বেন না ছাত্র পড়বে, পদাধিকার বলে অবশ্যই কমলবাবুর আগে পড়ার। কিন্তু মাঝে মাঝে উনি দয়া করে আমাকে বলতেন, নইতোষ এই বইটা এবারে তুই আগে পড়। আমি ধন্যবাদ করতাম, মাস্টারকে প্রণাম করে বলতাম, মাস্টার দয়া করে এরকম মাঝে মাঝে আমাকে পড়তে দেবেন। তো বাকি স্কুলের আর একটা স্মৃতি, আমি কি সময় পার হয়ে যাচ্ছি? আমি সঞ্চালককে জিজ্ঞেস করছি। আমরা সবাই মোহিত হয়ে শুনছি। আর আমি এর মধ্যে একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আমরা রণজিৎবাবুর কথা আজকে শুনতে পাচ্ছি না, যেহেতু নেটওয়ার্কের সমস্যা। আরেকটা প্রোগ্রাম আগে থেকেই ছিল, আমরা অন্য একদিন স্যারের কথা শুনবো, এবং ওনার সঙ্গে আমাদের পরিচিত আরো একজন শিক্ষক আসবেন, সেটা না হয় গোপনে থাক। আমরা শুধু আমাদের মহিতের কথা শুনবো। স্যার আপনি বলেন। রঞ্জিত বাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি। বই পড়তে ভালোবাসতাম, কিন্তু অত বই কে যোগাবে? ত্রিমোহনায় আছে, ত্রিমোহনা মেলার কথা তোমরা জানো, সে মেলা এখনো হয়। সেই ত্রিমোহনার মেলায় মার সঙ্গে আর বড়দার সঙ্গে একবার গিয়েছিলাম। আমি কি করতাম, বই পড়তে ভালোবাসি, কিন্তু কোথায় পাবো তো বই? ওখানে 12 বাজার ঠোঙা, জিলিপির ঠোঙা, এইসব ঠোঙা খাবার খেয়ে ঠোঙা ফেলে দেওয়া হতো। আমি বড়দা মাকে লুকিয়ে মেলার মধ্যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে সেই সব ঠোঙা কুড়িয়ে নিলাম, নিয়ে
বাইরে একটা বট গাছ, সেই বট গাছের তলায় বসে সেই ঠোঙা খুলে সেইগুলো পড়ছি। ঠোঙা খুলে আমার সাহিত্য পেপাসা মেটাচ্ছে। এদিকে আমাকে খুঁজে পাচ্ছে না। তখন ছেলে ধরার ভয় ছিল, বড়দা মা তো ভয় পেয়ে গেল যে ছেলে ধরারা মহিতোষকে ধরে নিয়ে গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে আমি সেই ঠোঙা খুলে পড়ছি। বড়দা তো এক থাপ্পড়, পাজি, এখানে বসে ঠোঙা খুলে পড়া হচ্ছে আর আমরা তোকে খুঁজে বেড়াচ্ছি। এই হচ্ছে আমার লেখাপড়ার পরিচয়। তারা এক কাকা ছিলেন, নাম বলবো না, নাম বললেই তাদের ছেলে পিলেরা আছে তারা চিনে ফেলবে। খবর পেলাম কাকার বাড়িতে কিছু বই আছে। তখনকার দিনে, এখনকার যেমন দেশ পত্রিকা, তখনকার দিনে বিখ্যাত পত্রিকা ছিল শনিবারের চিঠি। ওনার কাকার কাছে তখনকার বই বসুমতী সিরিজের রবীন্দ্র রচনা বলি, শরৎ রচনা বলি, বঙ্কিম রচনা বলি, এসব বই ছিল। স্কুল তখন বন্ধ, 6 পাস করে বসে আছি, স্কুল বন্ধ। কাকাকে বললাম, কাকা তোমার কাছে তো অনেক বই আছে, তুমি একটু পড়তে দাও না আমাকে। কাকা রাজি হয়ে গেল, তবে একটি শর্ত। মহি তো আমাকে মহি বলে ডাক, মহি তোকে বই দেবো, তবে একটা শর্ত, আমার দুটো গাই গরু আছে, এই গাই গরুটাকে তোর রোজ একটু মাঠে করে খাওয়াই নিয়ে আসবে। আমি তাতেই রাজি হয়ে গেলাম। বিকেল বেলা হলেই কাকার গরু নিয়ে চলে যেতাম মাঠে, ঘন্টা 2 খাইয়ে নিয়ে চলে আসতাম। কাকা আমাকে একখানা বই দিত, হয়তো শরৎ রচনা বলি কি বঙ্কিম রচনা বলি, আমি সেই বই পড়তাম। এইভাবে এই কাকার গরু খাইয়ে, গরুর ঘাস খাইয়ে কাকা আমি এইভাবে কবিতা লেখা শিখেছি, আমি গল্প উপন্যাস লেখা শিখেছি। কাকার কাছে ধন্যবাদ, কাকার গরুকেও ধন্যবাদ। কাকার গরু ছিল বলেই আমি এইসব বইগুলো করতে পেরেছি। যাই হোক, এবারে স্যার রঞ্জিত আমরা কি করেছেন স্যার এবার আমরা হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে, আমরা এবার একটু অন্যদিকে যেতে চাই। আপনার সাহিত্য চর্চার শুরুটা সম্পর্কে শুনলাম। আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা জানি, আপনার দুটি বিখ্যাত বই, মাটি এক মায়া জানে আর পায়ে পায়ে পথ, এর কোন একটি বই 11 খানকে নিয়ে লেখা। আমরা সেই বই সম্পর্কে দুটো বইয়ের নাম করলে, এছাড়া আমার 6টা উপন্যাস আছে, আরো বিখ্যাত বই, ভীম খংরাই সংগ্রাম, বিনা অস্ত্রের যুদ্ধ, ডক্টর আম্বেদকরকে নিয়ে লেখা। আপনার তুমি যে দুটো বইয়ের কথা বললে, এই দুটো বইয়ের আলোচনা করবো আমি। প্রথমে মাটি এক মায়া জানে, আমার 24 বছরের লেখা। আমার বন্ধু, আমার ভাই রঞ্জিত ঘোষাল মাটি এক মায়া জানের কথা উল্লেখ করেছে। এই মাটি এক মায়া জানে আমাদের দাদা সন্তোষ মজুমদারের দাদা সুধীর মজুমদার, উনি একদিন বলেছিলেন, মহিতোষ 11 খান হয়তো একদিন পাল্টে যাবে, কিন্তু 11 খানের স্মৃতি কোনোদিন ভুলবে না। তোর মাটি এক মায়া জানের মধ্যে তুই যে 11 খানকে ধরেছিস, এই 11 খান কোনোদিন মুছবে না। সন্তোষদা বললো, সন্তোষদার দাদা সুধীর মজুমদার বললেন যে দেখ, তোদের বাড়ির পাশ দিয়ে একদিন আসছিলাম, হঠাৎ দেখি দুটো ছেলে যাচ্ছে, বোধহয় ওই বসুন্ধরা সুন্দর দিকে বাড়ি। তাদের একজন বলছে, এই বাড়িটা চিনিস কার? কার রে? আরেকজন বলছে, কার রে? এই বাড়িটা হচ্ছে মহিতোষ বিশ্বাস। বলে, কে মহিতোষ বিশ্বাস? মহিতোষ মাটি এক মায়া জানের লেখক। 11 খানের যে বীর অঞ্চল, বিল ভাসান, না বিল ভাসান তো একটা, এটা হচ্ছে মনোনা, রঞ্জিত নামটা ভুলে গেলাম। 11 খানের বিল, সেই বিল নিয়ে লেখা, সেখানকার ধান কেমন হয়, ধান ডুবে গেলে মানুষের কেমন হয়, এইসব কাহিনী নিয়ে আমার মাটি এক মায়া জানে। আমি তোমাকে অনুরোধ করবো, বাপ্পা পেলে পড়ো। আমার 24 বছর বয়সে লেখা। এরপরে আমি অনেক বড় বড় বই লিখেছি, কিন্তু আমার যারা হিতৈষী, আমার যারা বন্ধু, তারা বলেন যে তুমি যত বই লেখো না কেন, তোমার 24 বছর বয়সে লেখা
মাটি এক মায়া জানে কি তুমি ছাড়াতে পারবে না। কি জানি মাটি এক মায়া জানের মধ্যে তারা কি পেয়েছে। মাটি এক মায়া জানের মধ্যে রয়েছে আমার 11 খান। এই 11 খান শুধু আমি ভুলতে পারি না, সেই 11 খানকে অমর করে রেখেছি আমি মাটি এক মায়া জানের মধ্যে। তারপরে আসবো আমি পায়ে পায়ে পথের মধ্যে। পায়ে পায়ে পথ, এর নায়ক হচ্ছেন অমল সেন। অমল সেন, অমল সেন, এই নামটি উচ্চারণ করলে আমার রক্তের মধ্যে যেন একটা শিহরণ জেগে ওঠে। অমল সেনের সঙ্গে আমার পরিচয় বাইরের নয়। অমল সেনের সঙ্গে আমার পরিচয় অন্তরের ভেতরে। একটা মানুষ কিভাবে তার সমস্ত কিছু ফেলে দুস্থ, নিরন্ন, অত্যাচারিত, শোষিত মানুষের কাছে এসে দাঁড়াতে পারে, তার পরিচয় হচ্ছে অমল সেন। ধনীর দোলাল, বড় লোকের বাড়ির ছেলে, কিন্তু সবকিছু ফেলে নিঃস্ব অবস্থায় তিনি চলে এসেছিলেন 11 খানের কুড়িয়ে ঘরে, 11 খানের ভাঙা ঘরে, দরিদ্র নিপীড়িত মানুষের পাশে। সেই দরিদ্র শোষিত নিপীড়িত মানুষদের তিনি শুনিয়েছিলেন জাগরণের বাণী, তোমরা ওঠো, তোমরা জাগো, তেভাগা চাই, এই কথা তিনি ঘোষণা করলেন। দালাল হালাল করো, এই কথা তিনি, বিশেষ করে দালাল হালালের কথা তিনি বেশি বলেননি। তিনি বলেছিলেন তেভাগা চাই, উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ চাষিকে দিতে হবে। এবং এই কথা শুধু মুখে বলেননি, তিনি সংগ্রাম করেছেন। দরিদ্র নিপীড়িত চাষিদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে তিনি লড়াই করেছেন, তাদের সঙ্গে তিনি সংগ্রাম করেছেন। সেই হতভাগ্য চাষিরা যা খেয়েছে তাদের বাড়ি বসে তিনি তাই খেয়েছেন। এই যে মানুষটি, এই মানুষটিকে নিয়ে লেখা আমার পায়ে পায়ে পথ। 11 খানের যে তেভাগা আন্দোলন, সেই তেভাগা আন্দোলনকে নিয়ে লেখা পায়ে পায়ে পথ, যার নায়ক হচ্ছেন অমল সেন। এই সুযোগে আমরা এই শ্রদ্ধেয় মানুষটিকে আমি নমস্কার জানাই, আপনারাও তাকে নমস্কার জানাতে পারেন। অমল সেন আমার এই মধ্যমগ্রামের বাড়িতে অনেকবার এসেছেন, আমি তার ইন্টারভিউ নিয়েছি, তিনি তার অনেক কথা আমাকে বলেছেন। এবং একদিন তার এক বন্ধুকে বলেছিলেন যে দেখো, আমাকে যদি জানতে চাও তাহলে মহিতোষে পায়ে পায়ে পথ পড়ো। ওটা একটা উপন্যাস, উপন্যাস মানে কাল্পনিক ব্যাপার, কিন্তু এই কাল্পনিক উপন্যাসের মধ্যে আমার বহু কথা আছে, আমাকে যদি জানতে চাও পায়ে পায়ে পড়ো। আমি খুব ধন্যবোধ করেছিলাম এই অমল সেন। দীর্ঘ কথা কি বলবো, আমি যে কথাটা বললাম যে অমল সেনের সঙ্গে আমার পরিচয় বাইরের নয়, অমল সেনের সঙ্গে পরিচয় আমার অন্তরে। সেই অন্তরের কথা দিয়েই তেভাগা আন্দোলনকে আমি রূপ দিয়েছি। তেভাগা আন্দোলনের নায়ক হচ্ছেন সত্যপ্রসাদ মুখার্জি, কিন্তু এই সত্যপ্রসাদ মুখার্জি আসলে অমল সেন, অমল সেনের প্রতিরূপ। অমল সেন নিজে বলেছেন যে আমাকে যদি জানতে চাও মহিতোষে পায়ে পায়ে পথ পড়ো। ওর মধ্যে আমার অনেক কথা, অনেক কথা বলেছিলেন, কিন্তু সব কথা তো লেখা যায় না, উপন্যাসের আকারে, কল্পনার আকারে আমি পায়ে পায়ে পথ দিয়েছিলাম। এই দুটো বইয়ের পরিচয়, এই অন্য বইয়ের পরিচয় তো আমি এখানে দেবো না। আমাকে যদি সঞ্চালক ভাষায় প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দেবো। তার আগে 11 খানকে কেন্দ্র করে আমার যে দুটি উপন্যাস, মাটি এক মায়া জানে আর পায়ে পায়ে পথ, সেটাই আমি বলবো। আর কি বলবো? অনেক ধন্যবাদ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের একজন দর্শক, ইনি হচ্ছে বর্তমানে মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের কর্মকর্তা বাবু সচিন্দ্রনাথ বিশ্বাস। বাবু সচিন্দ্রনাথ বিশ্বাস, উনি মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। উনি প্রশ্ন করেছেন আমাদের 11 খানের সংখ্যা। উনি প্রশ্ন করেছেন সেকাল ও একালের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করা যায়।
উন্নয়ন কতটা হয়েছে? একাল এবং একালের মধ্যে একটা তুলনামূলক আলোচনা, হ্যাঁ, এর থেকে আমাকে প্রশ্ন করতে হতো, ভালো হতো তোমার ঠাকুরদার সঙ্গে তোমার একটা তুলনামূলক আলোচনা। কি তুলনামূলক আলোচনা করবো? প্রাচীনকাল, আধুনিক কাল। প্রাচীনকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা লিখেছেন, তারপরে শরৎচন্দ্র যা লিখেছেন, এখনকার লেখকরা কি তাই লিখেন? এখন অনেক মডার্ন, এখন অনেক আধুনিক হয়েছে। উনি আসলে 11 খানের বাস্তবতা সম্পর্কে জানতে চেয়েছেন, কিন্তু হয়তোবা আপনার জন্য এটা বলা একটু কঠিন হবে, কারণ 11 খানের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার কতটুকু তথ্য জানা আছে আমার ঠিক জানা নেই। আমি তাকে প্রশ্ন করব, তিনি কি মাটি এক মায়া জানে পড়েছেন? ঘাসির গাছের গল্প পড়েছেন? ঘাসি উড়ি গেল দড়ুয়ে, ধান পড়িছে নড়ুয়ে, ধান রে তুই সাত খা, ধান রে তুই সাত খা। এ কি 11 খানের কথা নয়? এ কি 11 খানের কথা নয়? যিনি প্রশ্ন করেছেন তাকে আমি প্রশ্ন করবো যে তিনি এই গান তিনি শুনেছেন কিনা। ও ভাই দাদারা সনাতন করি নিবেদন, বাজের মাঠে মিলিটারি করলো কি ঘুরে গেল, এসব হ্যালোই গান তিনি শুনেছেন? এগুলো বাস্তব নয়? 11 খানের বাস্তব নয় এগুলো? 11 খানে যেখানে তেভাগা আন্দোলন হলো, চাষিদের পরে অত্যাচার হলো, শোষণ বঞ্চনার কথা যেখানে রয়েছে, সেটা কি 11 খানের বাস্তব নয়? আমি কি কল্পনা করে লিখেছি? মাটি এক মায়া জানে 11 খান, মাটি এক মায়া জানে প্রতিটি অক্ষরে অক্ষরে রয়েছে আমার 11 খান। পায়ে পায়ে পথে প্রতিটি অক্ষরে অক্ষরে রয়েছে 11 খানের শোষিত বঞ্চিত মানুষের নিপীড়নের কথা। 11 খানের যে অমর সেন নমস্য ব্যক্তি, সেই নমস্য কথা রয়েছে আমার পায়ে পায়ে পথের মধ্যে। আমি তাকে, যিনি প্রশ্ন করেছেন তাকে আমি প্রশ্ন করবো, তিনি কি পড়েছেন এসব বই? আমি অবাস্তব কিছু লিখি। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা তার কাছে পৌঁছে গিয়েছে। আমরা এবার একটু আমরা আস্তে আস্তে একটু ফিনিশিং এর দিকে যেতে চাই। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, লেখক হিসেবে আমার কথা কি শোনা যাচ্ছে? আমি একটু ধীরে ধীরে বলছি, আমার কথা ইকো হচ্ছে তো? একটু জোরে ধীরে ধীরে বলো, শুনতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি একটু ধীরে বলছি। মুক্তিযুদ্ধের সময়ের কোনো স্মৃতি আপনার মনে আছে কিনা? মুক্তিযুদ্ধ এই একটি শব্দ, যেটা শুনলে মনের মধ্যে একটা আলোড়ন জাগে। তবে সত্যি বলতে কি, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। মুক্তিযুদ্ধের যে উন্মাদনা, মুক্তিযুদ্ধের যে উল্লাস, মুক্তিযুদ্ধের যে প্রচন্ড প্রচন্ড বিভৎসতাও বটে, মানুষকে খুন করা হয়েছে কিভাবে, এর সঙ্গে কলকাতা থেকে আমার সঙ্গে খুব বেশি যোগাযোগ নেই। তবে একটা কথা বলতে পারি, এক মুক্তিযোদ্ধার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমার বন্ধু ডক্টর জ্যোতির্ময় ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক। আমি একদিন তার বাড়িতে গিয়েছিলাম। ডক্টর জ্যোতির্ময় ঘোষ আমাকে আলাপ করে দিলেন, নৈতোষ একে দেখে রাখ। আমি বললাম কে উনি? উনি তো চিনি না তো ওনাকে, কলকাতায় তো ওখানে আমাকে দেখিনি। বলে উনি একজন মুক্তিযোদ্ধা, সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। তিনি তখন কলকাতায় এসেছিলেন পালিয়ে, তার নামে তখন হুলিয়া বেরিয়েছে, মিলিটারি তাকে দেখতেই দেখা মাত্র গুলি, এই অর্ডার রয়েছে। সেই মানুষটির নামটি আমার মনে নেই, মুসলিম সম্প্রদায়ের মানুষ। তখন বললেন যে দাদা, আমরা তো কলকাতায় রয়েছি, আমরা তো মুক্তিযুদ্ধ নামেই শুনছি, মুক্তিযুদ্ধের পরে বই পড়ছি, কিন্তু মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তো আমাদের নেই। সেখানে কিভাবে মানুষকে খুন করা হচ্ছে, সেখানকার যে মুক্তিযুদ্ধের যে উল্লাস, যে উন্মাদনা, সেটা আমাদের একটু শোনা। সেই ভদ্রলোক বোধহয় ঘন্টা 2 ধরে আমাদের মুক্তিযুদ্ধের কথা শুনিয়েছিলেন। এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার মুখোমুখি কোনো অভিজ্ঞতা নেই, শুনিয়ে অভিজ্ঞতা। এই হচ্ছে আমার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা।
তবে মুক্তিযুদ্ধের পরে অনেক বই আমাদের ভারতবর্ষে বেরিয়েছে, ইন্ডিয়ায় বেরিয়েছে, সেগুলো কিছু কিছু শুনেছি। মুজিবুর রহমানের কথা এগুলো আমি শুনেছি। আমার একটা উপন্যাস আছে শেষের দিকে লেখা, পরতাল, দাড়িপাল্লার পাল্লা ঘুরিয়ে নতুন করে মাপা। চেনো পরতাল? ওই যে পাটের ব্যাপারীটা দেখেছে, একবার পাট এর পাশে দেয়, একবার এর পাশে দেয়, আবার পাল্লায় পাশে দেয়, পাল্লায় দাঁড়িয়ে পাটখারায় পাশে দেয়, আবার পাটে পাশে দেয়। একে বলে পরতাল। আমি এই পরতাল উপন্যাসের মধ্যে মুক্তিযুদ্ধের কথা কিছু কিছু লিখেছি। পরতালের মূল বিষয় হচ্ছে দেশভাগ, এবং দেশভাগের পরে হিন্দুরা এপাশে চলে এসে কিভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তারা জায়গা পায়নি, এদের কথা। এই ক্যাম্প লাইফ, এই ক্যাম্প লাইফের কথা, উদ্দর্শদের কথা আমার পরতাল উপন্যাসের মধ্যে আছে। এটা খুব ক্ষতি। এখন স্যার আপনার একটু তাহলে আপনার সাহিত্য জীবন নিয়ে একটু জানতে চাই। আপনার যে সর্বমোট কতগুলো বই লিখেছেন বা সাহিত্য জীবনের প্রাপ্তি, যদি আমরা বলতে চাই আপনার সাহিত্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি, বা আপনার সব থেকে বড় প্রাপ্তি আমার 12খানা বই বেরিয়েছে, তার মধ্যে 6খানা উপন্যাস। মাটি এক মায়া জানে, পায়ে পায়ে পথের কথা তো বললাম। তারপরে যেটা আমার শ্রেষ্ঠতম কৃতিত্ব, বীণ খংরই সংগ্রাম, বিনা অস্ত্রের যুদ্ধ। এই লাইনটা নিয়েছি বিখ্যাত প্রাচীন কবিরের লাইন। সংপন্থী কবি, 8 প্রহর কা যুদ্ধ, বীণ খংরই সংগ্রাম, 8 প্রহরের যুদ্ধ, বিনা অস্ত্রের যুদ্ধ। বইটা লিখেছি আম্বেদকরকে নিয়ে। আম্বেদকরকে নিশ্চয়ই বলার কথা নেই, পরিচয় দেওয়ার নাম নেই। শোষিত বঞ্চিত মানুষ, তিনি মাহার সম্প্রদায়ের মানুষ। স্কুলে তাকে ঢুকতে দেওয়া হতো না, তাকে স্কুলে মাস্টার মশাই তার খাতা দেখতেন না, তাকে এক হোটেলে থাকতে দেওয়া হতো না। সেই মানুষটিকে নিয়ে যারা বলেছেন ওঠো জাগো, শোষিত বঞ্চিত মানুষ, অমর সেনের মতো মানুষ, ওঠো তোমরা, জাগো তোমরা, এই একে নিয়ে লেখা। এবং এই যে বইটি 624 পাতার উপন্যাস, খুব সোজা ব্যাপার না, 624 পাতার উপন্যাস। এই উপন্যাসটিকে নিয়ে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পুরস্কার পেয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পুরস্কারের আগে আমি পেয়েছি ত্রিপুরা সরকারের সাহিত্য পুরস্কার। ত্রিপুরা সরকার আমাকে এবং আমার মিসেসকে প্লেনে করে নিয়ে গেছিল, সেখানে 20,000 টাকা পুরস্কার দেয়। সেখানকার যে ভাইস চ্যান্সেলর বলছি, ওটাকে কি বলে, উপাচার্য, ওখানকার মন্ত্রীরা, ওটাকে কি বলে, চ্যান্সেলর, তিনি আমাকে নিজের হাতে পুরস্কার দিয়েছে। সুতরাং এই যে উপন্যাসটি বীণ খংরই সংগ্রাম, বিনা অস্ত্রের যুদ্ধ, এটা আমাকে অনেক পুরস্কার দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। কিন্তু তুমি আমাকে একটা প্রশ্ন করলে যে এইসব উপন্যাস লিখে সব থেকে বড় প্রাপ্তি কি? অনেক প্রশংসা পেয়েছি, অনেক ধন্যবাদ পেয়েছি, কিন্তু আমি যে প্রাপ্তিটাকে আমার বীণ খংরই সংগ্রাম সম্পর্কে সব থেকে বড় প্রাপ্তি বলে মনে করি, সেই গল্পটা একটু শোনাই। তোমরা যখন শুনতে চাইলে, আত্মপ্রচার হয়ে যাচ্ছে। তোমরা বাকি গ্রামের সন্তোষ মজুমদারকে চেনো? গোবরা হাই স্কুলের শিক্ষক, চেনো? আমি বাংলাদেশে গেলে সাধারণত এর বাড়িতেই উঠি। দাদা আমাকে খুব ভালোবাসে, ওর বৌদি, ওর স্ত্রী কণা বৌদি আমাকে খুব ভালোবাসে। ওদের বাড়িতে গিয়ে আমি খুব আনন্দ পাই, ওরাও। যতদূর মনে হচ্ছে 2013-তে আমি বাংলাদেশে গিয়েছিলাম, সন্তোষ দার ওখানেই ছিলাম। সন্তোষ দার বারান্দায় বসে আমি আর দাদা গল্প করছি, ওপাশে বারান্দার কোণে বসে আমার কণা বৌদি, যে আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে,
কর্মবতী রান্না করছে, আর আমাদের দুই ভাইয়ের সন্তোষ দা আমার গল্প শুনছে। এমন সময় হঠাৎ এক ভদ্রলোক এলেন, পাজামা পাঞ্জাবি পরা, সম্ভ্রান্ত চেহারা, মাথায় টুপি, দেখলেই বোঝা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষ। তিনি এসে আমাদের কাছে বললেন, এটা কি শিক্ষক সন্তোষ মজুমদারের বাড়ি? সন্তোষ দা বললেন, তাকে চেয়ার দিলেন, চেয়ারে বসে বললেন যে হ্যাঁ, আমি সন্তোষ মজুমদার। আপনি কেন খুঁজছেন আমাকে? সেই মুসলিম ভদ্রলোক বললেন যে শুনেছি আপনার বাড়িতে ভারত থেকে একজন লেখক এসেছেন, তার নাম মহিতোষ বিশ্বাস। আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, তিনি কি বাড়িতে আছেন? আমি তখন লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে সন্তোষ দার পাশে বসে বলব। সন্তোষ দা তখন এসে বললেন যে আমার গলার স্বরটা বসে গেছে, শুনতে বোধহয় একটু অসুবিধা হয়। না, ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ। সন্তোষ দা তখন বললেন যে মহিতোষ বিশ্বাস কি খুঁজছেন? মহিতোষ বিশ্বাস আপনার পাশে বসে আছে। ভদ্রলোক, আমার এই খ্যাংড়াকাঠির চেহারা ওনার পছন্দ হয়নি। তিনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি মহিতোষ বিশ্বাস? উনি মুসলিম রীতি অনুযায়ী হাঁটু ছুঁয়ে আমাকে প্রণাম করলেন। যে নড়াইলে, আমি নড়াইল থেকে আসছি, নড়াইলে আমার দুটো কাপড়ের দোকান আছে, আমি সেখান থেকে আসছি। দোকান ফেলে, দোকান ছেলেদের হাতে ফেলে আমি শুধু আপনাকে দেখার জন্য এসেছি। আপনি ভীম কংগ্রেস সংগ্রাম উপন্যাস লিখেছেন? আমি বললাম যে হ্যাঁ, আমি সেই গৌতম, এই উপন্যাসটা আমি লিখেছি। বললেন, আম্বেদকর সম্পর্কে আমি বেশি কিছু জানি না, এই বইটি কলকাতা থেকে আমার এক দোস্ত বন্ধু আমাকে পাঠিয়েছে। আমি পড়ে অবাক হয়ে গেছি। এই আম্বেদকর, যিনি নিজে দলিত সম্প্রদায়ের মানুষ, আর দলিত সম্প্রদায়ের মানুষকে যিনি তুলে ধরার জন্য এত করেছেন। আমি আপনার বই পড়ে অনেক কিছু শিখলাম। আমি আম্বেদকর সম্পর্কে কিছু জানতাম না, কিন্তু আম্বেদকর সম্পর্কে আমি অনেক কিছু জানতাম। আপনাকে ধন্যবাদ যে আপনি এইরকম বই লিখেছেন, আপনি এরকম বই আরো লিখুন। ভদ্রলোক নমস্কার করে চলে গেলেন। নমস্কার, হাঁটু ছুঁয়ে প্রণাম করে চলে গেলেন। আমি বললাম যে আমার ভীম কংগ্রেস সংগ্রাম সম্পর্কে আমি অনেক পুরস্কার পেয়েছি, অনেক প্রশংসা পেয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পুরস্কার পেয়েছি বললাম, ত্রিপুরা সরকারের সাহিত্য পুরস্কার পেয়েছি, কিন্তু এই অচেনা এই মুসলিম ভদ্রলোক, যাকে আমি বন্ধু বলে মনে করি, ভাই বলে মনে করি, তার কাছ থেকে যে পুরস্কার পেয়েছি, পুরস্কারের কোনো তুলনা। আমাকে কেউ কিছু টাকা দিল, কেউ বই কিনলো, কেউ বা সাহিত্য পুরস্কার দিল, কিন্তু এই যে মুসলিম ভদ্রলোক, যাকে আমি চিনি না, অচেনা একটি মানুষ, তিনি গায়ে পড়ে এসে নড়াই থেকে ছুটে এসেছেন আমার আম্বেদকর পড়ে ধন্যবাদ দেওয়ার জন্য। এটাই আমার সেরা পুরস্কার। ধন্যবাদ। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একটা বড় গৌরবের বিষয়, 11 খান থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, রতি, মহারথী কিন্তু আপনার মতো একজন লেখক, আপনি এক এবং অদ্বিতীয় এখনো পর্যন্ত। আমরা সত্যি গর্বিত আপনাকে আমাদের মাঝে পেয়ে, এবং আপনাকে 11 খানের একজন মানুষ হিসেবে পরিচয় দিয়ে আমরা নিজেদেরকে 11 খানের মানুষ হিসেবে পরিচয় দিয়ে অনেক গর্ব বোধ করি। আপনার কাছে এখন 1913 সালে আমি যখন 11 খানে যাই, তখন আমাকে 5টা মানপত্র দেওয়া হয়। এখান থেকে অনেক মানপত্র পেয়েছি, কিন্তু 11 খানের কাছ থেকে পাওয়া যে মানপত্র, তাকে আমি সেরা মানপত্র বলে। আপনার কাছে আমার এখন প্রশ্ন, এই প্রজন্মেরও আমাদের জুনিয়র কিছু ছেলে মেয়ে লেখালেখির সঙ্গে যুক্ত আছে। এখানে একটি মেয়ের মন্তব্য দেখতে পাচ্ছেন, প্রিয়াঙ্কা গুপ্ত, তারও 3টি কবিতার বই প্রকাশ হচ্ছে। আমাদের কমলাপুরের মেয়ে। আপনার কাছে আমার এখন প্রশ্ন, এই প্রজন্মের যারা লিখছে
তাদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য, আপনার কিছু পরামর্শ। আমি এত বড় লেখক হয়নি যে আমি পরবর্তী প্রজন্মের লেখকদের আমি পরামর্শ দেব। আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আপনি যথেষ্ট বড় মাপের, আমাদের 11 খানের একমাত্র লেখক আপনি, স্বীকৃতি প্রাপ্ত এরকম বড় বড় লেখক। পরামর্শ দেব, প্রত্যেক লেখকের এক একটা জীবন দর্শন থাকে, ফিলোসফি অফ লাইফ। প্রত্যেক লেখকের জীবন দর্শন, ফিলোসফি অফ লাইফ আলাদা। এখন যারা লিখছে তাদের জীবন আচরণ এই প্রজন্মে, আমি তো পুরনো প্রজন্মের মানুষ, কিন্তু আমাকে যদি বলতে হয় এই লেখকদের, তাহলে বলবো যে তোমাদের জীবন আচরণের মধ্যে পবিত্রতা রেখো, সত্য ভ্রষ্ট হয়ে না, সত্য পথে চলো। স্বামী বিবেকানন্দ বলেছেন যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। তোমরা এই সত্যকে অবলম্বন করো। তোমাদের যে জীবন দর্শন আমার জীবন দর্শন থেকে আলাদা, রবীন্দ্রনাথের জীবন দর্শন আলাদা, বঙ্কিমচন্দ্রের আলাদা, আমার আলাদা, শরৎচন্দ্রের আলাদা, তোমাদেরও জীবন দর্শন আলাদা। কিন্তু তোমাদের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনকে বলবো সত্য পথে থাকো, কল্যাণের পথে থাকো। সেই সত্য কল্যাণ, মানুষ হচ্ছে মান এবং হুশ, এই তো মানুষ, এই মানুষের কথা থেকে এবং প্রকৃতির সৎ পথে থেকে, সত্যের পথে থেকে তোমরা এমন কিছু সৃষ্টি করো যা মানুষের কল্যাণ করবে। তোমরা বাজারে গল্প যা খুশি মনে এলো, একটা প্রেম ভালোবাসার বাজারে গল্প, ওসব লিখো না। প্রেম ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যে থেকে মানুষের কল্যাণ। এই তোমার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনের মধ্যে এইটা ঢুকিয়ে নাও যে আমি যা লিখবো তা মানুষের কল্যাণ করবে, মানুষকে পবিত্র পথে নিয়ে যাবে, মানুষকে সৎ পথে নিয়ে যাবে। এইটাই আমার বক্তব্য তাদের। আমি আবারও বলছি, প্রত্যেক লেখকের জীবন দর্শন আলাদা। এখানে তোমার 11 খানে যারা লিখছে তাদের জীবন দর্শন এক না, তারা কেউ এক জিনিস লিখবে না। ফিলোসফি অফ লাইফ, যে জীবন দর্শন এক একজনের এক এক রকম, যে যার মতো লিখবে, যে যার মতো। কিন্তু আমার ওই একটি কথা, সত্য ভ্রষ্ট হবে না কখনো, কল্যাণ ভ্রষ্ট হবে না। কল্যাণের পথে, সত্যের পথে থেকে তোমরা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাও। এক প্রজন্মের লেখা আজকে বঙ্কিমচন্দ্রের লেখা এখন চলবে না, রবীন্দ্রনাথের লেখাও আজকাল কমে আসছে, কিন্তু আমার লেখা কজন পড়বে কদিন পরে আমি জানি না। কিন্তু তোমরা নতুন লেখো, তোমরা নতুন কিছু সৃষ্টি করো, নতুন কিছু 11 খানে জগতে তোমরা এনে দাও। এই আমার বক্তব্য তাদের কাছে। এবং আবারও তাদের কাছে আমি মাত্রা চেয়ে নিচ্ছি, আমি কাউকে উদ্দেশ্য করে দু চার কথা বলতে পারি, কিন্তু কাউকে পরামর্শ দেওয়ার মতো ধৃষ্টতা। অনেক ধন্যবাদ স্যার। আপনি এই বয়সেও অসুস্থ শরীর নিয়ে আমাদের সাথে এতটা সময় দিলেন, আপনার মূল্যবান কথা শোনার সুযোগটা আমাদের করে দিলেন। তার জন্য 11 খানবাসী এবং সর্বোপরি আমাদের প্রজন্মের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাই। আপনার দীর্ঘায়ু কামনা করি। আমি তার আগে আমার কবিতাটা পড়বো। অবশ্যই শুনে আমরা শেষ করব। কথা ছিল, হ্যাঁ, আপনার কবিতাটা শুনে আমরা শেষ করব। এখন কি বলছেন? এখনই শেষ হবে? তাহলে কবিতাটা শুনেই শেষ। হ্যাঁ, কবিতাটা শুনেই শেষ করব। ভালো কথা মনে করিয়েছেন, আমি ভুলে গেছি। এত সহজে ভুলে গেলে চলবে? এই কবিতাটি দাও, দাও। আমি ঈশ্বরকে বলছি আমাকে দাও, কি দেবে তুমি আমাকে দাও। আমি ঈশ্বরকে চ্যালেঞ্জ করছি কবিতাটির মধ্যে। এটা সে একটা আলো আছে, যেটা আলোটা
কবিতাটার নাম দাও। এই তো আমার পেতেছি দুহাত, কি দেবে আমায় দাও। সমূহ ধ্বংস অথবা অনন্ত ভরা ভয়, কি দেবে আমার করপুট ভরে। মাননীয় ঈশ্বর, গড়েছ অনেক কিছু, ভেঙেছ তো আরো বেশি। তুমি তো ছদ্মবেশী, অমৃত দিয়েছ, বিষও দিয়েছ, পান করি উভয়ত বিষ ও অমৃত। শ্বেতকণ্ঠ নীলকণ্ঠ আজ আমি নিরুৎকণ্ঠ, আমার হারানোর কিছু নেই। ভাঙায় গড়ায় করেছ মহোৎসব, কাথই নৃত্যে নাচিয়েছ তুমি জীবিত এবং সব। আমার আর কিসে ভয়, দুহাত পেতেছি আমাকে অতঃপর। নতুন কি দেবে দাও, দাও ঈশ্বর। তোমার নিয়মে তুমি তো বদ্ধ, আমাকে না দিয়ে পাবে না পরিত্রাণ। এবার দেখবো আমাকে দেবার কি আছে তোমার আর। আমার স্থিতিতে সুদৃঢ় সঞ্চরণ, অনর্দ পায়ে অটল অবস্থা। তোমার দানে দুহাত শিথিল কেন, বুকের পাঁজর খুলে দিয়েছি তো মেরে তোমার ভুবন জুড়ে। যা দেবার আনো, হানো, ধ্বংস, স্বার্থ, হাহাকার, অথবা পরম সত্যি নতুন অঙ্গীকার। তোমার ভাড়ারে কতটুকু সঞ্চয়, তোমার যেটুকু দানের ক্ষমতা, আমি নিতে পারি সব থেকে আর সমস্ত গুণ বেশি। দাতা ও গ্রহিতা কেবা হারে কেবা যেতে, দিক দিগন্ত থেকে আকাশ ছাপানো করপুট আমি দিয়েছি এবার মেলে। আমার এই যাত্রা পথের শেষে তোমার ভাড়ার খুলে দাও, দাও আমাকে নতুন কে দেবে দাও। অনেক ধন্যবাদ। কি হলো, একটু চলে গেল। ঠিক আছে, এই আমার নির্বাচিত গ্রন্থের শেষ কবিতা এটা। ঈশ্বরকে বলছি আমি দাও, তুমি কতটুকু দেবে আমাকে, আমি নিতে পারি তার থেকে অনেক বেশি। তুমি দাও, আমাকে দাও। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। একাই পড়তাম। হ্যাঁ, কারণ প্রথমত আপনার মানে একটা ব্যাপার বলা হচ্ছে, আমরা রণজিৎ বাবুকে নিয়ে প্রোগ্রাম করব। আজকে আপনার একার জন্যই 1 ঘন্টা সময় অনেক কম, আরো অনেক বেশি সময় দরকার। আমরা অনেক খুশি হয়েছি। আমরা আরো একদিন সঙ্গে যুক্ত হওয়ার। আপনি প্রতিদিনে সুস্থ থাকবেন। করোনা পরবর্তীতে 11খানে আসার জন্য আমাদের দর্শকরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন। ভালো থাকবেন। 88 বছর বয়স, হাঁটা চলার কষ্ট হয়, এখন পারি না। তবে যদি পারি, 11খান আমার তীর্থস্থান। আমি তো বলেছি, আমি কেদারবদ্রী দেখেছি, আমি অমরনাথ দেখেছি, আমি দক্ষিণ ভারতের বড় বড় তীর্থ দেখেছি, কিন্তু আমার কাছে শেষ তীর্থ হচ্ছে 11খান। 11খান আমার শেষ তীর্থ, বাকি আমার সমস্ত আমার জন্মভূমি। আমাদের সবার জন্য এটা তীর্থ। ঠিক আছে, ধন্যবাদ যারা 11খানে জন্মেছে। ধন্যবাদ স্যার, নমস্কার, ভালো থাকবেন। সুপ্রিয় সুধী, ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে ইন্টারনেটের সমস্যার কারণে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা বিঘ্নিত হলো। যারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রণজিৎ বাবুর কথা শুনতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা রণজিৎ বাবু এবং প্রশান্ত বাবুকে নিয়ে আরেকটি প্রোগ্রাম করব এবং খুব দ্রুতই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি সবাই করোনাকে মোকাবেলা করার জন্য সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।